জোসে মিগুয়েল আলোনসো ট্রাবানকো হলেন একজন বিশ্লেষক, গবেষক, পরামর্শদাতা এবং অধ্যাপক। তার মূল দক্ষতার জায়গা হল ভূ-রাজনীতি, জিওপলিটিক্স, জাতীয় নিরাপত্তা, কৌশলগত গোয়েন্দা তথ্য এবং অর্থনৈতিক রাষ্ট্রীয় কৌশল, ইকোনমিক স্টেটক্রাফট। বর্তমান অবস্থায় তৃতীয় উপসাগরীয় যুদ্ধের ভূ-অর্থনৈতিক প্রেক্ষাপট সম্পর্কে তিনি যা বলেছেন, ইতিহাসের সাক্ষ্য অনুযায়ী এমন কোনো যুদ্ধ নেই যার কোনো অর্থনৈতিক স্তর নেই। সভ্যতার উষালগ্ন থেকে অর্থনৈতিক সম্পদ নিয়ে এবং আপেক্ষিক অর্থনৈতিক লাভের আশায় যুদ্ধ পরিচালিত হয়ে আসছে। তবে পশ্চিম এশিয়াকে কাঁপিয়ে দেওয়া এই বর্তমান সংঘাত এমনকি ইউক্রেন যুদ্ধের চেয়েও বেশি করে ভূ-অর্থনীতির সমসাময়িক গুরুত্বকে ফুটিয়ে তুলেছে, যেখানে যুদ্ধকে অন্য উপায়ে প্রসারিত করা হচ্ছে। যুদ্ধক্ষেত্রে যেমন বোমারু বিমান, ফাইটার জেট এবং গাইডেড মিসাইল কাজ করে, তেমনি এই সংঘাতের সামনের সারিতে রয়েছে তেলের ব্যারেল, মুদ্রা, উচ্চ প্রযুক্তি সম্পন্ন সরবরাহ শৃঙ্খল বা সাপ্লাই চেইনস এবং নিত্যপণ্যের অস্ত্রায়ন। জটিল আন্তনির্ভরশীলতার অস্ত্রায়ন। অ্যাডমিরাল আলফ্রেড থায়ার মাহান ব্যাখ্যা করেছিলেন যে সংকীর্ণ পথ হিসেবে প্রণালীগুলোর ওপর আধিপত্য বাণিজ্য এবং নৌশক্তির প্রদর্শন উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ। ড্রোন, নৌ-মাইন এবং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে হরমুজ প্রণালীতে নির্বাচনী অবরোধ তৈরি করে ইরান একটি ভূ-অর্থনৈতিক ভূমিকম্প সৃষ্টি করেছে। সুয়েজ সংকট এবং আরব তেল নিষেধাজ্ঞা থেকে শিক্ষা নিয়ে সম্ভবত এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার লক্ষ্য হল উপসাগরীয় রাজতন্ত্র এবং ওয়াশিংটনের বলয়ে থাকা তেল আমদানিকারক দেশগুলোকে শ্বাসরোধ করা। বন্দুকের নলের মুখে এই রাষ্ট্রগুলোকে বাধ্য করা হচ্ছে যেন তারা মার্কিনীদের একটি সমঝোতায় আসতে রাজি করায়, যাতে তাদের জ্বালানি নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়ার আগেই অর্থনৈতিক স্বাভাবিকতা ফিরে আসে। এর একটি অতিরিক্ত পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে আন্তর্জাতিক তেলের বাজারে অস্থিরতা মন্দা তৈরির ক্ষমতা রাখে। আন্তর্জাতিক অর্থব্যবস্থার অত্যন্ত সংবেদনশীল ক্ষেত্রে তৃতীয় উপসাগরীয় যুদ্ধের প্রভাবে অন্তত $2.5 ট্রিলিয়ন লোকসান হয়েছে। পদ্ধতিগত আর্থিকীকরণের সিস্টেমিক ফাইন্যান্সিয়ালাইজেশন ওপর ভিত্তি করে গড়ে ওঠা সামষ্টিক অর্থনৈতিক পরিবেশে ওয়াল স্ট্রিট, স্টক এক্সচেঞ্জ এবং বিনিয়োগ ব্যাংকগুলোর অভিজাত বোর্ডরুমে বাড়তে থাকা আতঙ্ক স্ট্যাগফ্লেশন, মুদ্রাস্ফীতি ও স্থবিরতা এবং রাজনৈতিক সংকটের পূর্বাভাস দিচ্ছে। ইরানি কূটনীতির জন্য এই কার্যত অবরোধটি কেবল একটি শক্তিশালী অপ্রতিসম সমতাকারী অ্যাসিমেট্রিক ইকুয়ালাইজার নয়, বরং এটি একটি অর্থ উপার্জনের যন্ত্রও বটে। নিরাপদ যাতায়াতের জন্য ইরানি টোল বুথ থেকে আদায় করা ফি, খবর অনুযায়ী জাহাজ প্রতি $2 মিলিয়ন, তেহরানের যুদ্ধের তহবিলকে শক্তিশালী করছে। অন্যদিকে তেহরান যদিও চীন ও ভারতের মতো অংশীদারদের, যারা ইরানি তেলের ক্রেতা, লক্ষ্যবস্তু করতে চায় না, তবুও বেইজিং এবং দিল্লি উভয়কেই কূটনৈতিক সমাধানের মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর করতে পরোক্ষভাবে চাপ দেওয়া হচ্ছে। সংযুক্তি যুদ্ধের কানেক্টিভিটি ওয়ার্স মূলনীতির ওপর ভিত্তি করে ইরানি পাল্টা ব্যবস্থাগুলো এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের ওপর এর প্রভাব সর্বোচ্চ হয়। আঞ্চলিক গ্যাসক্ষেত্রগুলোতে হামলার ফলে বিদ্যুৎ গ্রিডগুলো আংশিকভাবে অচল হয়ে গেছে, যা অ্যালুমিনিয়াম শোধন কেন্দ্রের জ্বালানি হিসেবে ব্যবহৃত হতো। এর ফলে সৃষ্ট ঘাটতি মহাকাশ এবং গাড়ি তৈরির মতো উন্নত শিল্পখাতের বৈশ্বিক উৎপাদনে বিঘ্ন ঘটাবে। দ্বৈত ব্যবহারের সুযোগ থাকায় মার্কিন যুক্তরাষ্ট্র অ্যালুমিনিয়ামকে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ ধাতু হিসেবে ঘোষণা করেছে। ইরানের এই অবরোধ সৌদি ও কাতারের নাইট্রোজেন ভিত্তিক সারের, যা হাইড্রোকার্বন থেকে উৎপাদিত, রপ্তানিকেও বাধাগ্রস্ত করছে। এর ফলে দাম বাড়ছে এবং উৎপাদন কমছে। এটি কেবল ব্যক্তিগত খামার বা কৃষি ব্যবসার জন্য সাময়িক সমস্যা নয়, বরং উন্নত ও অনুন্নত উভয় দেশের বৈশ্বিক খাদ্য নিরাপত্তাকে বিপন্ন করছে। যেহেতু মধ্যপ্রাচ্য বিশ্বের মোট সার সরবরাহের প্রায় 1/3 প্রদান করে, তাই দীর্ঘস্থায়ী যুদ্ধের ক্ষেত্রে দুর্ভিক্ষের আশঙ্কা অমূলক নয়। প্রধান আঞ্চলিক জল শোধন প্ল্যান্টগুলোতে ইরানি হামলাও একই রাজনৈতিক কৌশলগত যুক্তিতে পরিচালিত। ফ্র্যাকিং পদ্ধতির মাধ্যমে তেলের স্বনির্ভরতা
এবং বিশাল কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থাকায় যুক্তরাষ্ট্র এই বিশৃঙ্খলা থেকে কিছুটা সুরক্ষিত। তবে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার এবং নৌ চলাচলের স্বাধীনতা, যা আন্তর্জাতিক বাণিজ্যের মেরুদণ্ড, পুনরুদ্ধার করার মতো রাজনৈতিক সদিচ্ছা ও বস্তুগত ক্ষমতা যুক্তরাষ্ট্রের আছে কিনা তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। মার্কিন কেন্দ্রিক বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থার মূল ভিত্তিগুলোকে লক্ষ্যবস্তু করে ইরান কার্যত আগুনের সাথে খেলছে, কিন্তু যে আন্তর্জাতিক বাণিজ্যিক, আর্থিক ও মুদ্রা ব্যবস্থা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে সেটি রক্ষা করার প্রতি এই পশ্চিম এশীয় দেশটির কোনো আগ্রহ নেই। খোলা সমুদ্রপথ রক্ষার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এই কমতে থাকা প্রতিশ্রুতি সম্পর্কে সচেতন হয়ে মার্কিন অংশীদার এবং শত্রু উভয় পক্ষই এখন নতুন করে তাদের হিসাব কষছে। হরমুজ দখল করা ট্রাম্প প্রশাসনের জন্য চীনের জ্বালানি সরবরাহকে মার্কিন কৌশলগত নিয়ন্ত্রণের জিম্মি করার সুযোগ তৈরি করবে। তবে বাস্তব পরিস্থিতি বলছে এই অবরোধ সরানো বা ইরানের তেল শিল্প পুরোপুরি দখল করা পেন্টাগনের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ, এমনকি সরাসরি স্থল অভিযানের মাধ্যমেও। হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে ব্যর্থ হওয়াটা হবে বিশ্বশক্তির ভারসাম্যের একটি সন্ধিক্ষণ, যা সুয়েজ থেকে ব্রিটিশ বাহিনীর অপমানজনক প্রত্যাহারের স্মৃতি মনে করিয়ে দেবে। ইরানি বাহিনীকে কোনো মার্কিন বিমানবাহী রণতরী ডোবাতে হবে না, তাদের শুধু কৌশলগত ধৈর্য এবং প্রতিরোধ বজায় রাখতে হবে। তাদের লক্ষ্য সময়কে অস্ত্র হিসেবে ব্যবহার করা, যতক্ষণ না মার্কিনীরা দ্রুত বিজয়ের আশা ছেড়ে দিয়ে এবং স্থলযুদ্ধের রক্তক্ষয়ী পরিণতির ভয়ে হাল ছেড়ে দেয়। উদাহরণস্বরূপ, রিশেলিওর ফ্রান্স যদিও হ্যাবসবার্গ সাম্রাজ্যের চেয়ে কম ধনী ছিল, তবুও তারা ক্ষয়িষ্ণু যুদ্ধ, কূটনৈতিক ষড়যন্ত্র এবং প্রক্সি যুদ্ধের মাধ্যমে পরিস্থিতি নিজেদের অনুকূলে নিয়ে এসেছিল, যতক্ষণ না অস্ট্রিয়ান রাজতন্ত্র দেউলিয়া হয়ে যায়। তবে এই ঝুঁকিপূর্ণ জুয়া ব্যর্থ হবে যদি অর্থনৈতিক বিপর্যয়ের কারণে ইরানের যুদ্ধ প্রচেষ্টাই আগে ভেঙে পড়ে। যেখানে ইরানি রিয়াল বর্তমানে মৃতপ্রায়, শিল্প অবকাঠামো অচল হয়ে পড়ছে এবং সামাজিক সংহতি তীব্র চাপের মুখে। ইসরায়েলের জন্য পারস্য উপসাগরের এই বিশৃঙ্খলা আরব উপদ্বীপের সাথে ইলাত এবং হাইফার মতো ইসরায়েলি বন্দরগুলোকে সংযুক্তকারী তেল ও গ্যাস পাইপলাইন প্রচারের সুযোগ এনে দিয়েছে। এই সংঘাতের ফলাফল যাই হোক না কেন, এই বিকল্প নেটওয়ার্কগুলো ইরানের প্রভাবাধীন অঞ্চল এবং জলপথকে এড়িয়ে চলবে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে ইউরোপের জ্বালানি নিরাপত্তার ওপর জেরুজালেমের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। ইউরোপীয় রাষ্ট্রগুলো যদি মধ্যপ্রাচ্যের জীবাশ্ম জ্বালানির নির্ভরযোগ্য সরবরাহ চায়, তবে তাদের পররাষ্ট্র নীতিকে ইসরায়েলের কৌশলগত জাতীয় স্বার্থের কাছে নতিস্বীকার করতে হবে।